শাসক দলের বক্তব্য জানার বোঝার ইচ্ছে আমার রয়েছে, তবে তার আগে যেটা নিয়ে আমি প্রশ্ন করছিলাম যে সত্যি সত্যি এই প্রাকৃতিক বিপর্যয় কোনো রাজনৈতিক দলের হাতে নেই, থাকে না, কিন্তু সেগুলোকে মোকাবেলা করার বন্দোবস্ত কি রাজনৈতিক দলের হাতে থাকে না? সেটাও কি থাকে না? বারবার যে অবস্থা তৈরি হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে, আমি বলছিলাম 2009-এর পরে বেশ অনেক বছর গ্যাপ, কিন্তু বিগত যদি আমরা 5-6 বছর ধরে দেখি, প্রতি বছরের প্রায় এই সময়ের রুটিন হয়ে গিয়েছে কোনো ভয়ঙ্কর সাইক্লোন ঘূর্ণিঝড় ঝাপটা মারবেই। কেন কেন সেগুলো এত ভয়ঙ্কর আকার নিচ্ছে? কেন শহর পর্যন্ত চলে আসছে তার ঝাপটা, এবং কেন সেগুলোকে মোকাবেলা করা যাচ্ছে না এখনো পর্যন্ত? কেন প্রতিবার উপকূলবর্তী অঞ্চলে এরকম বিধ্বংসী ধ্বংসের ছবি, সর্বনাশের ছবি দেখতে হয়? মানুষজন ঘরহীন ছাদহীন হয়ে পড়েন কেন? আমি শুরুতেই আসবো পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থবাবু, কি বলবেন আপনি? আমি বলছিলাম যে এর আগে আমরা এইভাবে আলোচনা শুরু করতেই পারি যে একসময় যিনি আজকে দায়িত্বে রয়েছেন তিনি একসময় বন্যা হলেও বলতেন ম্যানমেড বন্যা, কিন্তু সেই ম্যানমেডের জায়গায় আমি যাচ্ছি না, আমি সোজা জায়গাতে আসছি যে এই জিনিসগুলোর ক্ষেত্রে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারতো এতগুলো বছরে, সেগুলো নেওয়া হয়নি বলে ছবিটা আজকে অন্যরকম দেখতে পেতাম আমরা। ঠিকই স্বর্ণালী, আমি বলবো যে এই প্রাকৃতিক বিপর্যয় সত্যি আমাদের হাতে নেই, সাধারণ মানুষের হাতে নেই, এটা ঠিকই, কিন্তু বিপর্যয় মোকাবিলা তার করার যে প্রস্তুতি বলতে যা বোঝায়, বা বিপর্যয় হয়ে যাওয়ার পর পোস্ট ডিজাস্টার যা যা করণীয় সেগুলো মানুষের হাতে আছে, এবং বলাই বাহুল্য সরকারের হাতে আছে, ফলে সরকারেরই এই কাজ করার কথা। ফলে যদি আপনি দেখেন যে বিপর্যয়ের চেহারা স্বর্ণালী, সবচেয়ে পশ এরিয়া কলকাতা শহরের পার্ক স্ট্রিট, সেখান থেকে শুরু করে রাজ্যের ঝড়খালি, অন্যতম পিছিয়ে থাকা জায়গা, কোনোটাই কিন্তু আমাদের এই ডিজাস্টারের হাত থেকে রক্ষা পেল না। ফলে এখানে ইম্পর্টেন্ট যে আমাদের একেবারে প্রান্তিক মানুষের বাঁচার প্রয়োজনে আমি বলছি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আটকানোর ক্ষেত্রে যে ভূমিকা সরকার নিতে পারতেন সেটা সরকার নেয়নি। 1, 2, 3 করে। এক হচ্ছে, এটা আমাদের জানা যে সুন্দরবন অ্যান্ড কোস্টাল এরিয়ায় সেখানে হচ্ছে ঘূর্ণিঝড়ের ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি প্রত্যেকটাই বছরের পর বছর বাড়ছে, আর এই ঘূর্ণিঝড়ের সাথে জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়ছে, ভরা কোটাল হলে আরও বাড়ে। ফলে এগুলো মোকাবিলা করার জন্য বাঁধের যে উচ্চতা ছিল, ব্রিটিশ আমলের বাঁধ এখনও পর্যন্ত সুন্দরবনে রয়েছে, সেই মান্ধাতার আমলের, সেটাকে রিকনস্ট্রাক্ট, রিপেয়ার, স্ট্রেনথেনিং সেটা করা গেল না কেন, এই প্রশ্নটা উঠবে। ফলে এটা ছিল সরকারের একটা প্রথম কাজ। এমনকি আমরা এটাও দেখেছি একটা সময় কেন্দ্রের টাকা আমাদের রাজ্যে আসার পরও শাসক এবং বিরোধীর অবস্থানে তখন তৃণমূল কংগ্রেসরা ছিলেন, ফলে সেখানে আমাদের এই কী বলবো যে বাঁধ তৈরি করা যায়নি। সেকেন্ড পার্ট হচ্ছে আবাস যোজনা, যা নিয়ে প্রতিদিন বিতর্ক হয় আমাদের টেলিভিশন চ্যানেলে। আমি আবারও বলতে চাই যে যেখানে যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি সাইক্লোন প্রোন, সেই অঞ্চলের মানুষের পাকা বাড়ি, পাকা ছাদ, এটা হচ্ছে যে খুব বেশি জরুরি। কেন প্রায়োরিটি দিয়ে সেটাও গত 5-6 বছরে তৈরি করা গেল না? আমাদের পাশের রাজ্য উড়িষ্যা যদি আপনি কখনো স্টাডি করেন, তাহলে তার কোস্টাল এরিয়া যেগুলো হচ্ছে সাইক্লোন প্রোন, সেখানে সমস্ত ইলেকট্রিসিটি নেটওয়ার্ক স্বর্ণালী সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। আমি বলছি আমাদের এবারও ঝড়ে মারা গেল সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইলেকট্রিকিউটেড হয়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ফলে গত আমফানে মারা গেছিল সবচেয়ে বেশি মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ইয়াসে মারা গেছে, এবার হচ্ছে আমাদের এখানে দেখলাম। ফলে প্রশ্ন হচ্ছে যে বিদ্যুৎস্পৃষ্ট হতে হচ্ছে কেন? মাথার ওপর এরকমভাবে তার ঝুলবে কেন? এমন যে শহরে ঝুলছে 1/3 এখনও পর্যন্ত মাথার ওপর দিয়ে, এবং আমি শহরতলিতে প্রচুর জায়গায় আছে সেই খোলা তার। ফলে এখানে স্বর্ণালী এই কাজগুলো সরকার ছাড়া কে করবে বলুন আপনি? আমি এক এক করে আসছি, আপনি অনেকগুলো বিষয় তো একই সঙ্গে অ্যাড্রেস করলেন। আমি যদি আপনার পয়েন্টগুলো ধরে আসি এক এক করে, শুরুতে আমি বাঁধে আসি, কারণ ঘটনাচক্রে আমরা যখন আলোচনাগুলো করছি তখন আমি আরেকটা ছবি দেখাচ্ছি আমার সঙ্গে, ঝড়খালির ছবি, যেখানে দেখছেন যে ভয়াবহভাবে জলস্তর কোন জায়গায় পৌঁছে গিয়েছে, এবং এই ছবিটাও দুপুরবেলার ছবি, এবং এই মুহূর্তে সন্ধেবেলাতে যে আপডেট আমরা পাই, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাঁধের কত কাছে চলে এসছে জল। এই জলস্তর কিন্তু আরও অনেক বেড়ে গিয়েছে, এবং ওখানকার মানুষজনেরাই বলছেন তারা নিজেরাও আর চেষ্টা করছেন না, তারা বরঞ্চ এলাকা ছেড়ে পালাচ্ছেন, কারণ তারা বুঝে গিয়েছেন যে এই এক নাগারে বৃষ্টি হয়ে গেলে আর তারা এই বাঁধটাকে রাখতে পারবেন না। এমনকি আমরাও পর্যন্ত আমাদের রিপোর্টারকে সরিয়ে আনছিলাম, সৈকত মাঝখানে একদম যেখানে দাঁড়িয়েছিল সেই ছবিটাও আসছে, সেটাও আমি চালাতে বলবো। কিন্তু বাঁধ নিয়ে যখন হলো প্রশ্ন, তখন একটু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা শোনানোটা দরকার। কারণ এর আগেও আমফান ইয়াস বিপর্যয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধে তদন্ত কমিটি গড়ার কথা বলেছিলেন। আমরা অনেক ধরনের দুর্নীতি, চুরি জানি, বাঁধেও চুরি হয়েছে, কিন্তু যারা শুধুমাত্র চাল ডাল, রাস্তাঘাট, কয়লা, বালি, গরু, চাকরি ইত্যাদির মধ্যে পড়ে রয়েছেন তাদেরকে জানাই, বাঁধ নির্মাণের ক্ষেত্রেও চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন, এবং সেটা বন্ধ করার জন্য একটা তদন্ত কমিটি গড়ার কথাও বলেছেন। কিভাবে গাছ বিক্রি হয়ে যায় সেই প্রশ্ন তিনি নিজে তুলেছেন।
এর আগে একাধিকবার বাঁধ এবং গাছ, বাঁধ মেরামতি এগুলো নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাবো, তারপর আমি আসছি পার্থবাবু যে পরের পয়েন্টগুলো বললেন সেদিকে। গাছগুলো পড়ে যায় ঝড়ে, সেই মোটা মোটা গাছের ডান্ডাগুলো, মোটা মোটা গাছের গুঁড়িগুলো যদি আমরা সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে রাখি, তাহলেও তো অনেকটা আটকায়। আমরা এটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, এটা একটু ভেবে দেখতে বলবো। যেমন আগের আমফানে যে গাছগুলো পড়ে গেছিল, সেই গাছগুলোর কি হলো? অনেক সময় ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু বিক্রি করে দেয়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের নলেজেও থাকে না, স্থানীয়ভাবে বিক্রি করে দেয়। কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গাটাগুলো সব ভেঙে গেল, তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে আমাদের প্যানেলে যারা রয়েছেন, সৌমেন্দ্র মোহন ঘোষ তিনি হাত তুলছিলেন আগে থেকে, যেগুলো নিয়ে কিছু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বোধহয় মিস করে যাচ্ছি আমরা। সৌমেন্দ্র মোহন বাবু, গাছের গুঁড়ি ফেলে ফেলে আটকানোর কথা এবং আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ কিছু উপায় বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও বেশ অনেক দিন হয়ে গেল। কোন কোন উপায়গুলো এখনো পর্যন্ত কার্যকর হয়েছে বলে আপনারা যারা বিশেষজ্ঞ বিষয় তারা দেখতে পেয়েছেন? মুখ্যমন্ত্রী কিন্তু খুব দামি কথা বলেছেন যে তদন্ত হওয়া দরকার, এনকোয়ারি করা দরকার। কারণ একটা কথা এখন হয়েছে স্বর্ণালী, যে গাছ লাগানোর থেকে গাছ যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু পয়সা রোজগারটা বেশি হয়। আর গাছ লাগাতে গেলে তো স্ক্যাম আছেই, কিন্তু গাছ কেটে ফেললে গাছের যে লকগুলো, যেটা বলছে ফরেস্ট ডিপার্টমেন্ট রাজ্যেরই অংশ, রাজ্য সরকারেরই অংশ, কেন্দ্র সরকারেরও আছে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে চুরি করছে, তো এটা তো দেখার কথা আমাদের রাজ্য প্রশাসনের। অ্যাকচুয়ালি বড় বড় গুঁড়ি চুরি হয়ে যাচ্ছে এই যে কলকাতা শহরে। না, আপনি যদি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রসঙ্গ তোলেন তাহলে আমাকে বলতেই হবে, ভুলে গেলে চলবে না, আমাদের বনমন্ত্রীর নাম কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন কতদিন আগে পর্যন্ত, এবং তিনি বন দপ্তর সামলেই খাদ্য দপ্তরের দায়, চুরি দুর্নীতির দায় আপাতত শ্রীঘরে রয়েছেন। অর্থাৎ বনমন্ত্রক এবং খাদ্যমন্ত্রক এগুলো যে অসাধারণ উপায়ে চলছে এমনটা বোধহয় নয়, মানে সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন। বলি, এই যে কলকাতা এখন বড় বড় গাছ কাটা হচ্ছে, বড় বড় গুঁড়ি রাস্তায় পড়ে আছে, সেটা কোনো টেন্ডার হবে না, কে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। গাছ লাগালে কি হয়, একটা খরচা আছে। তাছাড়া আমরা যে ট্রান্সপ্লান্টেশনের কথা বলছি, যে গাছটা যেখানে পড়ে গেছে সেই একটা ফুল গ্রোন ট্রি, একটা জীবন্ত গাছকে আমরা কেটে ফেলছি, সেটা না করে আমরা বলছি ওটা শেকড় শুদ্ধ তুলে একটা অন্য জায়গায় বসাতে। কারণ একটা গাছ লাগালে 7 বছর সময় লাগবে, কিন্তু ওই রকম যদি ট্রান্সপ্লান্টেশন করা হয় সেটার জন্য কিন্তু 7,000 টাকা খরচা আছে, আর অ্যাভারেজে 10,000 টাকা খরচা আছে। তার থেকে সোজা জিনিস হচ্ছে গাছটাকে কেটে ফেলা। গাছটা যদি আমি কেটে ফেলি তাহলে আমার সেখান থেকে রোজগার আমার 5-10 হাজার টাকা হয়ে যাবে। তো গাছ কাটার থেকে গাছ লাগানো একটু ব্যয় সাপেক্ষ, সেই জন্য এটা হচ্ছে, মানে দুটো দিকেই চুরি হচ্ছে, গাছ লাগাতে গিয়েও চুরি হচ্ছে, গাছ কাটা ফেলার পরেও চুরি হচ্ছে।